আসসালামু আলাইকুম। হালকেনস্টাইন আয়োজিত আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নাবিউল হাসান আছি আপনাদের সাথে। পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শেষ বর্ষে এবং আমি নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলাম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। আমাদের তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে আরোহের প্রকারভেদ এবং আমাদের আজকের এই ক্লাসটির মাধ্যমে তৃতীয় অধ্যায়ের যে পড়াটি রয়েছে সেটি শেষ হয়ে যাবে। আজকের এই ক্লাসে কোন কোন বিষয় আলোচনা করা হবে প্রথমে সেগুলো একটু দেখে নিতে চাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পূর্ণাঙ্গ আরোহের মূল্য ও গুরুত্ব, যুক্তিসাম্যমূলক আরোহ, যুক্তিসাম্যমূলক আরোহ ও বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য বৈসাদৃশ্য, যুক্তিসাম্যমূলক আরোহ কি প্রকৃত আরোহ, ঘটনা সংযোজন, ঘটনা সংযোজন ও বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য বৈসাদৃশ্য। কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে আমরা চলে যেতে চাই। আমরা জানি যে অপ্রকৃত আরোহ তিন প্রকার: পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজন। আগের ক্লাসে আমরা পূর্ণাঙ্গ আরোহ সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসে আমরা পূর্ণাঙ্গ আরোহের মূল্য ও গুরুত্ব সম্পর্কে জানব। প্রথমেই বলা হচ্ছে যুক্তিবিদ মিল মনে করেন পূর্ণাঙ্গ আরোহের কোনো বৈজ্ঞানিক মূল্য নেই। যুক্তিবিদ জেভঙ্গ পূর্ণাঙ্গ আরোহের মূল্য ও গুরুত্বকে বলিষ্ঠভাবে স্বীকার করেছেন। তাহলে আমরা দেখলাম যে একজন যুক্তিবিদ মিল তিনি বলছেন যে পূর্ণাঙ্গ আরোহের কোনো বৈজ্ঞানিক মূল্য নেই, কিন্তু যুক্তিবিদ জেভঙ্গ আবার বলছেন যে এটার গুরুত্বটা অনেক বেশি। এই যে একটা দার্শনিকদের মধ্যে মতবিরোধ, এই মতবিরোধের মাধ্যমে আসলে কোন ফলাফলটা আসছে সেটি দেখার বিষয়। তিনি বলেন বিজ্ঞানে ও বাস্তব জীবনে পূর্ণাঙ্গ আরোহের প্রয়োজনীয়তা আছে। অর্থাৎ যুক্তিবিদ জেভঙ্গ বলছেন যে বিজ্ঞানে এবং বাস্তব জীবনে পূর্ণাঙ্গ আরোহের প্রয়োজনীয়তা আছে। কিভাবে আছে সেটা আমরা দেখব। এ পদ্ধতির সাহায্য ছাড়া কখনো কোনো সার্বিক উক্তি করা সহজ হতো না। অর্থাৎ তিনি পূর্ণাঙ্গ আরোহকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখেছেন। অন্যথায় প্রতিটি বিশিষ্ট দৃষ্টান্ত পর্যবেক্ষণ বা গণনা করা হতো। বলছে যে এটার আসলে মূল্য আছে, তা না হলে প্রত্যেকটা দৃষ্টান্তকেই গণনা করা হতো। অল্প পরিসরে বেশি সংখ্যক বিশিষ্ট দৃষ্টান্তের পর্যালোচনার জন্য পূর্ণাঙ্গ আরোহ অপরিহার্য। মানে বলা হচ্ছে যেখানে আমরা বিশিষ্ট কোনো কিছুকে পর্যবেক্ষণ করব বা যেটা সংখ্যা দ্বারা গণনা করা সম্ভব, সেখানে এই আরোহটা অনেক বেশি কার্যকর। তাই এটাকে আমরা বলতে পারবো না যেটার মূল্য নেই বা এটার কার্যকারিতা নেই। বিজ্ঞানীরা কোনো সময় অভিজ্ঞতালব্ধ তথ্যাবলীকে পূর্ণাঙ্গ আরোহের সাহায্যে একটিমাত্র সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে প্রকাশ করে থাকেন। পূর্ণাঙ্গ আরোহ সময়ের অপচয় রোধ করে সাধারণ লোক ও বিজ্ঞানীদের কাজে সাহায্য করে। এজন্য বলা হয় পূর্ণাঙ্গ আরোহের যথেষ্ট বাস্তব মূল্য ও গুরুত্ব রয়েছে। যখন বৈজ্ঞানিক কোনো গবেষণা করা হয় তখন কিন্তু আসলে প্রত্যেকটা দৃষ্টান্তকে পর্যবেক্ষণ করে একটি সিদ্ধান্ততে যে যাওয়া হয় এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কাজে এই প্রক্রিয়াকে আমরা অবহেলা করতে পারি না। আবার যখন কোনো একটি গবেষণা করা হয় তখন আমরা দেখি গবেষণার ক্ষেত্রে বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করা হয় এবং তথ্য সংগ্রহ করেই কিন্তু একটি গবেষণার তথ্য প্রকাশ করা হয়। তাহলে এই যে গবেষণার কর্মটি পরিচালনা করা হচ্ছে, এই গবেষণা কর্মটি কি কোনোভাবেই অপ্রয়োজনীয়? অবশ্যই না। বরঞ্চ আমরা দেখি যে আজকে পৃথিবীর উন্নত রাষ্ট্ররা যেভাবে এগিয়ে গিয়েছেন, তাদের এগিয়ে যাওয়ার পেছনে গবেষণা খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে এবং গবেষণার যে প্রক্রিয়াটি সেটার সাথে পূর্ণাঙ্গ আরোহের বেশ গুরুত্বপূর্ণ একটি সংযোগ রয়েছে। যদি 50 জন ছাত্রকে লিখতে বা বলতে শুরু করা হয়, বিশাখ হয় মেধাবী, রিপা হয় মেধাবী, সিঞ্জন হয় মেধাবী, রিনা হয় মেধাবী, রায় হয় মেধাবী, মোহর হয় মেধাবী, তাহলে ব্যাপারটি খুবই বিরক্তিকর হবে। কিন্তু এভাবে না বলে যদি বলা হয় সকল ছাত্র হয় মেধাবী, তাহলে খুব সংক্ষেপে বক্তব্য প্রকাশিত হয়ে গেল। তাহলে এই যে 50 জনকে ইন্ডিভিজুয়ালি যদি আমি বলতে যাই যে তারা মেধাবী, অমুক মেধাবী, তমুক মেধাবী, এভাবে প্রত্যেকটা ব্যক্তি সম্পর্কে যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে চাই তাহলে সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সেখানে অনেক ব্যয়বহুল ব্যাপার। কিন্তু এই পূর্ণাঙ্গ আরোহের ভিত্তিতে আমরা যখন একটি সার্বিক মন্তব্য করতে পারছি তখন কিন্তু আমাদের এই বলার স্পেসটা কিন্তু কমে আসছে। তাহলে আমরা এই যে সংক্ষেপণটা করছি, সংক্ষেপণটাও কিন্তু আমাদের বেশ কাজে দিচ্ছে। কাজে পূর্ণাঙ্গ আরোহের যথেষ্ট প্রায়োগিক ও ব্যবহারিক মূল্য রয়েছে, এটা বলছে যুক্তিবিদ জেভঙ্গ।
পূর্ণাঙ্গ আরোহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও মানুষের জ্ঞান সাধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে আমি বললাম, যখন কোনো তথ্য সংগ্রহ করা হয়, যখন কোনো গবেষণার কাজে পূর্ণাঙ্গ আরোহের ব্যবহার করা হয়, সেটা কিন্তু আমাদের বাস্তব জীবনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। যেমন আমরা যখন ভোট দিই, ভোট দেওয়ার সময় প্রত্যেকটা ব্যক্তি ইন্ডিভিজুয়ালি ভোট দিচ্ছি, কিন্তু সেই ভোটটাকে কাউন্ট করা হচ্ছে, কাউন্ট করে সেখান থেকে নির্বাচনের ফলাফলটাকে ঘোষণা করা হচ্ছে। এই যে প্রক্রিয়া বা এই যে সিস্টেম, তাহলে আমরা সবার ভোট গণনা করার মাধ্যমে বুঝতে পারছি যে জনগণ চায় কোন দল সরকারে আসুক, সরকার হিসেবে অধিষ্ঠ হোক। তাহলে এই প্রক্রিয়াটি আসলে গুরুত্বপূর্ণ, আমাদের বাস্তব জীবনের সাথে এই প্রক্রিয়াটি ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। সাধারণ মানুষ তাদের জীবন বিচিত্র অভিজ্ঞতাকে পূর্ণাঙ্গ আরোহের মাধ্যমে প্রকাশ করতে পারে। অর্থাৎ এই যে মানুষের যে মন্তব্য, মানুষের যে অপিনিয়ন, সে তার ভোট দেওয়ার মাধ্যমে সেটিকে অধিষ্ঠ করতে পারছে, প্রতিষ্ঠা করতে পারছে, এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আধুনিক বিজ্ঞান ও আজকাল পূর্ণাঙ্গ আরোহের বাস্তব মূল্যকে স্বীকার করেছে। যখনই কোনো বৈজ্ঞানিক গবেষণা হয়, তখন কিন্তু প্রত্যেকটা দৃষ্টান্তকে পুঙ্খানুপুঙ্খভাবে গণনা করা হচ্ছে। এই অনুমানের মাধ্যমে আধুনিক বিজ্ঞান অভিজ্ঞতার তথ্যগুলোকে একটি মাত্র সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে প্রকাশ করে। যখন কোভিড নিয়ে গবেষণা হচ্ছে, তখন কোভিড সংক্রান্ত নানাবিধ তথ্য থেকে বিভিন্ন রকমের আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি। এখানে যে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, সেখানে কিন্তু নানা রকম তথ্যের সমষ্টির ভিত্তিতে আমরা একটি সিদ্ধান্ততে যেতে পারছি। আমাদের বর্তমান যে পিওর সায়েন্স বা বিজ্ঞান বলতে আমরা যেটাকে বুঝি, সেখানে কিন্তু এই পূর্ণাঙ্গ আরোহের ব্যাপক ব্যবহার হয়ে থাকে। ইতিহাস বিষয়ক অনুসন্ধানের ক্ষেত্রেও এটি কাজে লাগে। সুতরাং বাস্তব জীবনের ক্ষেত্রে এই আরোহের সুদূর প্রসারী গুরুত্ব আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে পূর্ণাঙ্গ আরোহ আমাদের বাস্তব জীবনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। তাই পরীক্ষার সময় যদি আপনাদের প্রশ্ন আসে যে পূর্ণাঙ্গ আরোহ গুরুত্বপূর্ণ কিনা, কিংবা পূর্ণাঙ্গ আরোহর গুরুত্ব আছে কিনা, তখন কিন্তু আপনারা অবশ্যই লিখবেন যে পূর্ণাঙ্গ আরোহের গুরুত্ব আছে, এবং কোন কোন ক্ষেত্রে গুরুত্ব আছে সেগুলোও কিন্তু আপনারা উল্লেখ করে দিবেন। এর পরবর্তীতে আমরা অপ্রকৃত আরোহের আরও একটি প্রকার ভেদ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যুক্তি সাম্যমূলক আরোহ। যুক্তি সাম্যমূলক আরোহ সম্পর্কে যুক্তিবিদ্যায় কী বলা হয়েছে সেটি একটু দেখে নিতে চাই। যুক্তি সাম্যমূলক আরোহ যুক্তিবিদ্যার অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। যুক্তিবিদ জেভন্স তার বিখ্যাত গ্রন্থ এলিমেন্টারি লেসন ইন লজিক এ অত্যন্ত পরিশালিত রূপে যুক্তি সাম্যমূলক আরোহকে ব্যাখ্যা করেছেন। তাহলে এই যে জেভন্স কিন্তু যুক্তি সাম্যমূলক আরোহর ব্যাখ্যা প্রদান করেছেন, এবং তার যে বিখ্যাত গ্রন্থ, এগুলোও কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ এমসিকিউ প্রশ্নে এই বিষয়গুলো চলে আসে। আপনারা এই খুঁটিনাটি বিষয়গুলো যদি আয়ত্তে না আনতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই ছোট ছোট নম্বরগুলো বেরিয়ে যাবে, তখন আপনাদের একটি ভালো নম্বর পেতে কষ্ট হবে। যুক্তিবিদদের আলোচনায় যুক্তি সাম্যমূলক আরোহ অপ্রকৃত আরোহ বা ছদ্মবেশী আরোহ হিসেবে পরিগণিত। তাহলে এই যে বিভিন্ন যুক্তিবিদরা এই যুক্তি সাম্যমূলক আরোহকে অপ্রকৃত আরোহ বা ছদ্মবেশী আরোহ বলেছেন। কেন বলেছেন সেটার ব্যাখ্যায় আমরা আস্তে আস্তে প্রবেশ করব। তবে যুক্তি সাম্যমূলক আরোহের গাণিতিক ও জ্যামিতিক তাৎপর্য অনেক বেশি। তাহলে এখানে বলা হচ্ছে যে যুক্তি সাম্যমূলক আরোহ গণিতের ক্ষেত্রে এবং জ্যামিতির ক্ষেত্রে খুব বেশি বহুল প্রচলিত। তাহলে এইটার যে মূল্য, সেটা গণিত এবং জ্যামিতির ক্ষেত্রে বেশি। যে যুক্তি দিয়ে একটি সার্বিক বাক্যের অন্তর্ভুক্ত একটি বিশেষ দৃষ্টান্তকে প্রমাণ করা যায়, সেই একই যুক্তি দিয়ে সমজাতীয় অন্যান্য দৃষ্টান্তকে প্রমাণ করা যায়। এরূপ যুক্তি প্রক্রিয়াকে যুক্তি সাম্যমূলক আরোহ বলে। মানে এখানে বলা হচ্ছে যে একটা জিনিস যে যুক্তি দিয়ে খণ্ডন করা যায় বা প্রমাণ করা যায়, তার সমজাতীয় একটা জিনিসকে একই যুক্তি দিয়ে খণ্ডন করা যাবে বা প্রমাণ করা যাবে। এইটার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হচ্ছে যুক্তি সাম্যমূলক আরোহ। অর্থাৎ যুক্তির মিল রেখে আমরা যে নতুন একটি সিদ্ধান্ত নিচ্ছি, সেটি হচ্ছে যুক্তি সাম্যমূলক আরোহ। এবার উদাহরণে চলে যাই। যেহেতু বলেছি এটা গাণিতিক ও জ্যামিতিক ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, তাই আমাদের উদাহরণগুলো সেই রকম হবে। যেমন বলা হচ্ছে ABC ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে আমরা দেখছি বলা হচ্ছে ABC, যেমন আমি যদি একটা ত্রিভুজ আঁকি ABC, এই যে ABC নিলাম, এটার 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা 2 কোণের সমান। এটা থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে সকল ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। এখন আমরা যে কোনো ত্রিভুজই আঁকি না কেন, যে কোনো শেপেরই আমরা ত্রিভুজকে এখানে অন্তর্ভুক্ত করি না কেন, সবগুলোরই কিন্তু
সমকোণ হবে 2 সমকোণ, অর্থাৎ সবগুলোর কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে এইভাবে গাণিতিক বা জ্যামিতিক প্রক্রিয়ায় আমরা যেভাবে প্রমাণ করছি এই প্রক্রিয়াটি কিন্তু যুক্তিসাম্যমূলক আরোহ। একইভাবে আমরা সম্পাদ্য এবং উপপাদ্যের ক্ষেত্রেও কিন্তু এই রকম প্রয়োগ দেখে থাকি। এখন আমরা দেখব যে যুক্তিসাম্যমূলক আরোহের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য থাকে, কোন কোন বৈশিষ্ট্য রয়েছে এই আরোহের ক্ষেত্রে। বলা হচ্ছে যুক্তির সমতাই যুক্তিসাম্যমূলক আরোহের সিদ্ধান্তে পৌঁছাবার প্রধান ভিত্তি। এই যে যুক্তির সমতা, অর্থাৎ একটি বিষয়কে যে যুক্তি দিয়ে প্রকাশ করা বা প্রমাণ করা গেছে সেই একই যুক্তি দিয়ে আমরা তার সমজাতীয় বিষয়কে, এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সমজাতীয় অর্থাৎ অসমজাতীয় বা সেটার সাথে রিলেটেড না এমন কোনো বিষয়কে কিন্তু আমরা প্রমাণ করতে পারবো না। সমজাতীয় একই জাতীয় জিনিস হতে হবে, তাহলে আমরা এই যে যুক্তির যে সমতা, যুক্তির সমতা দিয়ে বিষয়টাকে প্রমাণ করতে পারবো এবং এটার ভিত্তিতেই সিদ্ধান্তে যাই। এটাই হচ্ছে এটার মূল বৈশিষ্ট্য। যুক্তিসাম্যমূলক আরোহে কার্যকারণ নীতি ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির প্রয়োগ নেই। বলা হচ্ছে যে এই যুক্তিসাম্যমূলক আরোহের ক্ষেত্রে কার্যকারণ নীতি এবং প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি নেই, কারণ এখানে কোনো প্রকৃতির বাস্তব অভিজ্ঞতার ওপরে কোনো কিছু করা হচ্ছে না। গাণিতিক বা জ্যামিতিক ক্ষেত্রে আমরা সূত্র প্রণয়ন করি, আমরা বিভিন্ন রকমের যুক্তি প্রণয়ন করে আমরা বিষয়টাকে প্রমাণ করি। এক্ষেত্রে আমাদের বাস্তব অভিজ্ঞতা আসলে কাজে লাগে না, কিংবা কার্যকারণ সম্পর্ক, কেন ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ হবে সেটার সাথে কিন্তু কোনো কার্যকারণ সম্পর্ক নেই, এটা অনিবার্যভাবেই নিঃসৃত হচ্ছে। যুক্তিসাম্যমূলক আরোহে আরোহমূলক লম্ফ নেই, যেহেতু এটা অপ্রকৃত আরোহ তাই এখানে আরোহমূলক লম্ফ থাকবে না, সেটাই খুব স্বাভাবিক। অতিরিক্ত কোনো তথ্য দেয় না, বিশেষ থেকে সার্বিকে গমন করে না, জানা তথ্য থেকে অজানা তথ্যে গমন করে না, সেজন্য এখানে আরোহমূলক লম্ফ নেই। যুক্তিসাম্যমূলক আরোহ গণিত শাস্ত্রের বেলায় বেশি প্রযোজ্য, যেটা আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি। যুক্তিসাম্যমূলক আরোহে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা হয় না, যেহেতু এখানে অতিরিক্ত কোনো তথ্য প্রদান করা হয় না সিদ্ধান্তের ক্ষেত্রে, তাই এখানে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা হয় না। যুক্তিসাম্যমূলক আরোহ প্রতীক হিসাবে দৃষ্টান্তকে নিরীক্ষণ করে, এ আরোহ জ্যামিতিক যুক্তি পদ্ধতি হিসেবে অভিহিত। যুক্তিসাম্যমূলক আরোহে বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণ অনুপস্থিত থাকে, এই আরোহের সিদ্ধান্ত পূর্ণ নিশ্চিত নয়। এখানে আমরা বিশেষ বিশেষ দৃষ্টান্ত বা ছোট ছোট দৃষ্টান্তকে আমরা প্রায়োরিটি দেই না, এখানে আমরা একটা যুক্তির যে মিল, সেই যুক্তির মিলের ভিত্তিতে আমরা কোনো কিছুকে প্রমাণ করার চেষ্টা করি। সে কারণে এখানে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ না করে সার্বিক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। এবং যেহেতু এটা গাণিতিক এবং জ্যামিতিক ক্ষেত্রে বেশি ভ্যালিড, অন্যান্য ক্ষেত্রে এটা আসলে ভ্যালিড কম হবে, সেটাই স্বাভাবিক। এজন্য এটার সিদ্ধান্তটা আমরা পূর্ণ নিশ্চিত বলতে পারছি না, অর্থাৎ এই আরোহের সিদ্ধান্ত পূর্ণ নিশ্চিত নয়। এবার দেখব যে যুক্তিসাম্যমূলক আরোহ ও বৈজ্ঞানিক আরোহ এর মধ্যে কি কি বৈসাদৃশ্য রয়েছে। যুক্তিসাম্যমূলক আরোহে কেবল একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে পৌঁছানো হয়, কিন্তু বৈজ্ঞানিক আরোহে কয়েকটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে পৌঁছানো হয়। যুক্তিসাম্যমূলক আরোহে যেহেতু আমরা যুক্তির মিল দেখি, তাই এখানে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারি, কিন্তু যখন আমরা বৈজ্ঞানিক আরোহে যাব তখন আমরা অনেকগুলো আশ্রয়বাক্য থেকে একটি সার্বিক সিদ্ধান্তে প্রবেশ করব। যুক্তিসাম্যমূলক আরোহে পর্যবেক্ষণের কথা বলা হলেও আসলে এতে কোনো পর্যবেক্ষণ পদ্ধতি নেই, কারণ ত্রিভুজের যে পর্যবেক্ষণের কথা উল্লেখ করা হয় আসলে ত্রিভুজ একটি কল্পনা মাত্র, বাস্তবে কোনো ত্রিভুজ নেই। আমরা কেবল ত্রিভুজ আকৃতির জিনিসপত্রকে পর্যবেক্ষণ করি। অন্যদিকে পর্যবেক্ষণ হলো বৈজ্ঞানিক আরোহের প্রধান লক্ষণ। আমরা জানি যে বৈজ্ঞানিক আরোহের মধ্যে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি থাকে, প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি থাকলে সেখানে পর্যবেক্ষণের ভূমিকা রয়েছে। কিন্তু যুক্তিসাম্যমূলক আরোহে যেহেতু প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি নেই, তাই এখানে পর্যবেক্ষণের কোনো সিস্টেম নেই। আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি যে 2 সমকোণ হবে এটা ইউনিভার্সাল। এখন আমি যেভাবেই ত্রিভুজ আঁকি না কেন এটাতে 2 সমকোণই হবে, এটার সাথে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির কিন্তু কোনো সম্পর্ক নেই। যুক্তিসাম্যমূলক আরোহ হলো অপ্রকৃত আরোহ এবং বৈজ্ঞানিক আরোহ হলো প্রকৃত আরোহ, কারণ আমরা জানি যে প্রকৃত আরোহের একটি প্রকারভেদ হচ্ছে বৈজ্ঞানিক আরোহ এবং অপ্রকৃত আরোহের একটি প্রকারভেদ হচ্ছে যুক্তিসাম্যমূলক আরোহ। এর পরবর্তীতে আরও কিছু পার্থক্য আমরা দেখব, যেমন যুক্তিসাম্যমূলক আরোহে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে গমন করা যায় না। আমরা যে জিনিসটা জানি সেই জিনিসটার ভিত্তিতেই আমরা আরেকটা কথা বলি, কিন্তু বৈজ্ঞানিক আরোহে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে গমন করা যায়, যেহেতু বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ থাকে এবং যুক্তিসাম্যমূলক আরোহে আরোহমূলক লম্ফ থাকে না।
যুক্তি সাম্যমূলক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম প্রয়োগ করা যায় না, কিন্তু বৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নীতি প্রয়োগ করা হয়, যেটা বারবার আপনাদেরকে বলা হচ্ছে। যুক্তি সাম্যমূলক একটি সরল প্রক্রিয়া, কারণ এই আরোহে যুক্তির সমতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অন্যদিকে বৈজ্ঞানিক আরোহ একটি জটিল প্রক্রিয়া, সবাই এই আরোহে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। এই যে বৈজ্ঞানিক আরোহে আমরা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুসরণ করব, বিশেষ বিশেষ কতগুলো আশ্রয় বাক্যকে পর্যবেক্ষণ করে একটি সার্বিক সিদ্ধান্তে পৌঁছাবো, এই প্রক্রিয়াটা কিন্তু সহজ না। আমি চাইলেই হুট করে একটা কমেন্ট করতে পারি না, তার জন্য পরীক্ষণের প্রয়োজন, নিরীক্ষণের প্রয়োজন, এবং আমাকে বাস্তব ঘটনাগুলো পর্যবেক্ষণ করতে হবে, কার্যকারণ নীতিকে বের করতে হবে, তারপরে আমি একটি বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিতে পারবো। সেক্ষেত্রে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নেওয়াটি একটি জটিল প্রক্রিয়া, কিন্তু যুক্তিসাম্যমূলক আরোহ একটি সরল প্রক্রিয়া, কারণ এখানে যুক্তির মিল দেখে আমরা একটি সিদ্ধান্ত নেই, এখানে আশ্রয় বাক্যও কম, তাই আমাকে এখানে সিদ্ধান্ত নেওয়াটা সহজ। প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি নেই, কার্যকারণ নীতি নেই, সেজন্য যুক্তিসাম্যমূলক আরোহ একটি সরল প্রক্রিয়া। যুক্তিসাম্যমূলক আরোহে সিদ্ধান্ত গ্রহণকালে কোনো স্তর বা পর্যায় অনুসরণ করা হয় না। মানে যুক্তিসাম্যমূলক আরোহে যখন আমরা সিদ্ধান্ত নিব, তখন আসলে এটার জন্য কোনো ধাপ বা কোনো প্রক্রিয়া ওইভাবে আমাকে অনুসরণ করতে হচ্ছে না। কিন্তু বৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত গ্রহণকালে নিরীক্ষণ, পরীক্ষণ, বিশ্লেষণ, অপনয়ন, প্রকল্প গঠন, সার্বিকীকরণ প্রভৃতি স্তর অতিক্রম করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। অর্থাৎ বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো বিষয় মাথায় রেখে তারপরে আমরা একটি বৈজ্ঞানিক অনুমান করতে পারি বা একটি বৈজ্ঞানিক আরোহর সৃষ্টি হয়। এক্ষেত্রে আমরা বলতে পারি যে বৈজ্ঞানিক আরোহের যে পদ্ধতিটি, এটি তুলনামূলকভাবে বেশ জটিল। এবার আমরা একটি প্রশ্নের সামনে আপনাদেরকে দাঁড় করাবো। এই যে আমরা দেখছি যে যুক্তি সাম্যমূলক আরোহ, এখানে আমাদের আরোহমূলক লম্ফ নেই, এখানে আমরা নতুন কোনো তথ্য পাই না। তাহলে এই যুক্তি সাম্যমূলক আরোহটা কি প্রকৃত আরোহ, প্রশ্ন করা হয়েছে। এবার এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। যুক্তিসাম্যমূলক আরোহ কোনো অনিবার্য বিষয় নয়। এ ধরনের আরোহকে আমরা কোনো অবস্থাতেই প্রকৃত আরোহের মর্যাদা দিতে পারি না। অর্থাৎ বলা হচ্ছে যুক্তিসাম্যমূলক আরোহ প্রকৃত আরোহ না। যেহেতু এটা অপ্রকৃত আরোহ, তাই স্বাভাবিকভাবেই এটা প্রকৃত আরোহ হবে না। প্রকৃত আরোহের সাথে আকারগত দিক থেকে মিল থাকলেও প্রকৃতিগত দিক থেকে কোনো মিল বা সাদৃশ্য নেই। আকারগত দিক বলতে যে নিয়মকানুন নিয়ে মিল আছে, কিন্তু বাস্তবে এটার কোনো মিল নেই। যুক্তিসাম্যমূলক আরোহে নিম্ন বর্ণিত কারণ থাকায় যুক্তিবিদ জে.এস. মিল একে প্রকৃত আরোহ না বলে তথাকথিত আরোহ বলে অভিহিত করেছেন। অর্থাৎ যুক্তিবিদ মিল এসে বললেন যে এটা প্রকৃত আরোহ না, এটা তথাকথিত আরোহ। আচ্ছা, তথাকথিত আরোহ কেন বললেন? তথাকথিত আরোহ বলার পক্ষে যুক্তিবিদ মিলের কি কি যুক্তি রয়েছে সেগুলো একটু দেখে নিতে চাই। ঘটনা পর্যবেক্ষণ অনুপস্থিতি থাকার কারণে, এই যে যুক্তি সাম্যমূলক আরোহে আমরা একটি যুক্তি গ্রহণ করি, সেখানে কিন্তু ঘটনা পর্যবেক্ষণ থাকে না। যেমন আমরা যখন কোনো সম্পাদ্য কিংবা কোনো উপপাদ্য প্রমাণ করি, তখন কিন্তু আমরা কোনো ঘটনা পর্যবেক্ষণ করি না, তার যে যুক্তি, সেই যুক্তি সমতাকে দেখে আমরা একটি ত্রিভুজের আলোকে আরেকটা ত্রিভুজ প্রমাণ করি, কিংবা একটা চতুর্ভুজের আলোকে আরেকটা চতুর্ভুজকে প্রমাণ করি। এখানে কিন্তু আমি কোনো পর্যবেক্ষণ করছি না, বাস্তব কোনো ঘটনা পর্যবেক্ষণ করছি না, আমি জ্যামিতিক বা গাণিতিকভাবে বিষয়গুলোকে প্রমাণ করার চেষ্টা করছি। এবং এটি হচ্ছে একটি জ্যামিতিক পদ্ধতি, জ্যামিতির ক্ষেত্রে বহুল প্রচলিত, কিন্তু বাস্তব জীবনে তেমন একটা প্রচলিত নয়। আরোহের আকার ও বস্তুগত ভিত্তি অনুপস্থিত, যেহেতু এখানে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি অনুপস্থিত এবং কার্যকারণ নীতি অনুপস্থিত, সে কারণে এইটা আকারগত মানে নিয়মকানুনের দিক থেকে এটি হচ্ছে ভিত্তি নেই, এবং একই সাথে বস্তুগত অর্থাৎ বাস্তব ক্ষেত্রে এটার হচ্ছে ভিত্তি কম। আরোহমূলক লম্ফন থাকে না, অর্থাৎ যেহেতু এটা অপ্রকৃত আরোহ, তাই এখানে আরোহমূলক লম্ফ থাকবে না। আরোহমূলক লম্ফ না থাকলে সেটাকে আমরা প্রকৃত আরোহ বলতে পারি না। বাস্তব কোনো দৃষ্টান্ত থাকে না। এই যে গাণিতিক বা জ্যামিতিক ক্ষেত্রে আমরা যেগুলো ব্যবহার করছি, ত্রিভুজ, চতুর্ভুজ, প্লাস মাইনাস, বিভিন্ন রকমের যে সূত্র, এগুলো কিন্তু আসলে এক এক ধরনের প্রতীক বা আমাদের মনস্তাত্ত্বিক একটা জায়গা। এগুলোর কিন্তু বাস্তব যদি আমি বলি, মানে বাস্তবিক অর্থে এগুলোর উপস্থিতি বা অনুভব কিন্তু আমরা খুব কম করতে পারি। এবার আমরা অপ্রকৃত আরোহের আরও একটি প্রকার ভেদ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ঘটনা সংযোজন। ঘটনা সংযোজন কি সেটি আমাদেরকে প্রথমে জানতে হবে। বলা হচ্ছে কতগুলো নিরীক্ষিত ঘটনাকে একটি সাধারণ ধারণার সাহায্যে সংযোজিত করার মানসিক প্রক্রিয়াকে ঘটনা সংযোজন বলে। অর্থাৎ কতগুলো নিরীক্ষিত ঘটনা, মানে যে ঘটনাগুলোকে নিরীক্ষণ করা হয়েছে, সেই ঘটনাগুলোকে
একত্রিত করে একটি সাধারণ ধারণার সাহায্যে যখন আমরা একটি মানসিক প্রক্রিয়ায় নিয়ে আসব, বা সহজ ভাষায় বলতে গেলে কতগুলো বিচ্ছিন্ন ঘটনাকে একত্রিত করে যখন আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো, তখন সেটাকে বলা হচ্ছে ঘটনা সংযোজন। যেমন একজন নাবিক মহাসাগরে নৌ অভিযান পরিচালনা করতে গিয়ে একটি ভূখণ্ড আবিষ্কার করলেন। আবিষ্কারের সাথেই এটা একটা মহাদেশ না দ্বীপ তার পক্ষে নিশ্চিত করে বলা সম্ভব নয়। তখন তিনি ভূখণ্ডের চারপাশে নৌ পরিচালনা করে দেখলেন যে ভূখণ্ডটির চারদিকে পানি দিয়ে বেষ্টিত। এই নিরীক্ষণের ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নিলেন যে একটি দ্বীপ, অর্থাৎ নিরীক্ষিত বিচ্ছিন্ন ঘটনাগুলো তিনি একত্রিত করে তার দ্বীপ সম্পর্কে একটি ঘটনা সংযোজন করলেন। আচ্ছা, এখানে কি হলো যে একজন নাবিক একটা জায়গায় গেলেন, যাওয়ার পরে তিনি জায়গাটা দেখলেন, বুঝতে পারলেন না, তারপর তিনি চারদিকটা পরিভ্রমণ করে তিনি বুঝতে পারলেন বা তিনি ধারণা করলেন, অনুমান করলেন যে এটি একটি দ্বীপ। তাহলে এখানে কিন্তু কয়েকটি ঘটনা হলো। তিনি গেলেন, যাওয়ার পর তিনি বুঝতে পারলেন না, তারপর তিনি ফিরে আসলেন, তিনি তার নৌবিহার দিয়ে পুরোটা জায়গাটা পর্যবেক্ষণ করলেন, পর্যবেক্ষণ করার পরে তিনি অনুমান করলেন। তাহলে অনেকগুলো ঘটনাকে একত্রিত করার পর তিনি একটা সিদ্ধান্ত নিতে পারলেন। আবার ধরা যাক যে একজন মানুষের লাশ পাওয়া গেছে। এখন সেই লাশটা কি সুইসাইড করা নাকি কেউ মার্ডার করেছে, সেটা ধরেন বুঝতে হবে। সেটা বোঝার জন্য আমরা কি করব, আমরা দেখব যে তিনি যে মারা গিয়েছেন তার শরীরের কোন কোন জায়গাতে আঘাত লেগেছে, বা তাকে কোন জায়গায় পাওয়া গেছে, তার পূর্ববর্তী যে ঘটনাগুলো, তার কি পরিচয়, বিভিন্ন বিষয়গুলোকে আমরা একত্রিত করার পরে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারি বা আমরা অনুমান করতে পারি যে সেই ব্যক্তিটি সুইসাইড করেছে নাকি তাকে খুন করা হয়েছে। এই সিদ্ধান্তে যাওয়ার জন্য আমরা অনেকগুলো ঘটনা পর্যবেক্ষণ করে অনেকগুলো ঘটনাকে মেলানোর পর একটা সিদ্ধান্তে পৌঁছালাম। এটি মূলত ঘটনা সংযোজন। এইবার আমরা দেখব যে ঘটনা সংযোজনের বৈশিষ্ট্যগুলো কি কি। বৈশিষ্ট্যগুলো যদি আলোচনা করি তাহলে দেখতে পাবো ঘটনা সংযোজন একটি অপ্রকৃত আরোহ বা তথাকথিত আরোহ। আচ্ছা, অপ্রকৃত আরোহ কেন? কারণ ঘটনা সংযোজন একটা অপ্রকৃত আরোহের প্রকারভেদ, 1 নম্বর। 2 নম্বর এখানে আরোহমূলক লম্ফ নেই। আমরা অনেকগুলো ঘটনা সংযোজন করে যেহেতু বের করি, তাই এখানে কিন্তু আমরা জানা থেকে অজানায় গমন করতে পারি না। এটাও মূলত একটি ঘটনা পর্যবেক্ষণ করার পর তার যে সামষ্টিক ফল, সেই সামষ্টিক ফলের ভিত্তিতে আমরা এই ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে পারছি। এজন্য এটাকে বলা হয়েছে তথাকথিত আরোহ। ঘটনা সংযোজনে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে, অর্থাৎ এখানে আমরা বিশেষ থেকে সার্বিকে গমন করতে পারি না, একটা জানা সত্য থেকে অজানা সত্যে গমন করতে পারি না। এ কারণে এখানে আরোহমূলক লম্ফ নেই। আর যেহেতু এটি একটি অপ্রকৃত আরোহ মানে সেখানে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকবে। ঘটনা সংযোজনে বিশেষ বিশেষ দৃষ্টান্ত নিরীক্ষণ না করে একই ঘটনার কতগুলো তথ্যের সমাবেশ ঘটানো হয় মাত্র। মানে বলা হচ্ছে যে এখানে ইন্ডিভিজুয়াল বিশেষ বিশেষ যে দৃষ্টান্ত, সেই দৃষ্টান্তগুলোকে পরীক্ষণ বা নিরীক্ষণ না করে একই ধরনের যে ঘটনাগুলো ঘটা হচ্ছে সেগুলোকে সমাবেশ ঘটিয়ে একটি অনুমান করা হচ্ছে। যেমন নাবিক যখন বলল যে চারপাশে ঘুরে যখন দেখেছে যে একটা জায়গার চারপাশে পানি, তখন তিনি বলছেন যে এটা দ্বীপ। কিন্তু দ্বীপ হতে গেলে যে কতগুলো শর্ত আছে, যে কতটুকু আয়তন হতে হবে, কি কি থাকতে হবে, কোন কোন জীববৈচিত্র্য থাকতে হবে, এই বিষয়গুলোকে তিনি বাদ দিয়ে তার দেখা ঘটনাগুলোকে সে সংযোজিত করে একটি সিদ্ধান্তে পৌঁছেছে। তাই এটাকে বলা হচ্ছে যেগুলো এটা আসলে ওইভাবে প্রকৃত অর্থে আরোহ নয়, এখানে জাস্ট তথ্যের সমাবেশ ঘটানো হয়েছে। ঘটনা সংযোজনের সিদ্ধান্ত কোনো নতুনত্ব থাকে না। এখানে নতুনত্ব থাকে না কারণ আমি যে ঘটনাগুলো দেখেছি সেই ঘটনাগুলোকে সংযোজন করে সমষ্টি করে আমি একটি সিদ্ধান্ত প্রকাশ করেছি। এখানে সিদ্ধান্তের ক্ষেত্রে নতুন কোনো তথ্য থাকে না, অর্থাৎ সার্বিক সংশ্লেষক কোনো যুক্তিবাক্য সিদ্ধান্তের ক্ষেত্রে প্রতিষ্ঠা করা হয় না। এর পরবর্তীতে আমরা আরও কিছু বিষয় দেখতে পাবো যে ঘটনা সংযোজন কতগুলো বিচ্ছিন্ন ঘটনার বর্ণনা করা হয় মাত্র, কোনো কার্যকরণ সম্বন্ধ আবিষ্কার করা হয় না। এই যে নাবিক দ্বীপটি আবিষ্কার করলো, এখানে কিন্তু কোনো কার্যকরণ সম্পর্ক নেই। এখানে তিনি কি করেছেন যে কতগুলো বিচ্ছিন্ন ঘটনাকে তিনি যুক্ত করেছেন। একইভাবে একজন মানুষ সুইসাইড করেছে নাকি একজন মানুষকে হত্যা করা হয়েছে, এক্ষেত্রে আমরা কি করেছি, কতগুলো বিচ্ছিন্ন ঘটনাকে একত্রিত করে আমরা একটা ফলাফল বের করেছি যে এই মানুষটা সুইসাইড করেছে বা এই মানুষটা খুন করা হয়েছে। এভাবে আমরা কতগুলো বিচ্ছিন্ন ঘটনাকে জোড়া লাগাচ্ছি, কিন্তু এখানে কোনো কার্যকারণ সম্পর্ক কিন্তু আমরা আবিষ্কার করতে পারছি না। চূড়ান্ত বিশ্লেষণে ঘটনা সংযোজন অবরোহত্মক পদ্ধতি।
আমরা আরোহ অবরোহ পড়েছি। তো আমরা জানি যে অবরোহ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় সার্বিক থেকে বিশেষে গমন করা হয়। তো এই বিষয়টাও ওই রকম যে আমরা সব কিছু পর্যবেক্ষণ করে সার্বিক থেকে বিশেষে গমন করছি। এখানে আমরা কোনো জানা সত্য খুঁজে পাচ্ছি না, অর্থাৎ অজানা সত্য থেকে কোনো জানা সত্ত্বে আমরা গমন করছি না। তাই এটা অনেকটা অবরোহ টাইপের একটি পদ্ধতি। ঘটনা সংযোজনের ওপর কার্যকারণ নীতি প্রয়োগ করা যায় না, যেহেতু এখানে আমরা ঘটনা শুধুমাত্র জোড়া লাগাই, সেখানে কার্যকারণ নীতি আমরা প্রয়োগ করতে পারি না বা কার্যকারণ নীতির ব্যবহার এখানে হয়ে থাকে না। ঘটনা সংযোজন মূলত গাণিতিক পদ্ধতি, এতে জ্যামিতিক যুক্তির প্রয়োগ বেশি লক্ষ্য করা যায়। ঘটনা সংযোজন কি প্রকৃত আরোহ, এই নিয়ে যুক্তিবিদদের মধ্যে মতবিরোধ রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা জ্যামিতিক এবং গাণিতিক ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ। যুক্তিবিদ হেউয়েল মনে করেন ঘটনা সংযোজন আরোহ অনুমান থেকে ভিন্ন নয়, কেননা প্রত্যেক আরোহ অনুমানে ঘটনা সংযোজন করা হয়। আচ্ছা, যুক্তিবিদ হেউয়েল এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে। তিনি বলছেন যে আমরা আরোহ অনুমানে যা কিছুই দেখছি না কেন, আসলে সবগুলোর ক্ষেত্রেই এই ঘটনা সংযোজন পদ্ধতিটা ব্যবহার করা হয়। তাই এটাকে আমরা আরোহ থেকে ভিন্ন বলতে পারি না, আরোহ অনুমানের বাইরে এটাকে বলতে পারি না। যে কারণেই ঘটনা সংযোজনটি আরোহ অনুমানের একটি প্রকারভেদ হিসাবে পরিগণিত হয়েছে। এখন আবারও আগের মতো একটি প্রশ্নের সম্মুখীন আমরা হচ্ছি যে ঘটনা সংযোজন কি প্রকৃত আরোহ? এই প্রশ্নটা এখন আমরা সমাধান করার চেষ্টা করব। যুক্তিবিদ মিলের মতে ঘটনা সংযোজন ও আরোহ অনুমান দুটি ভিন্ন প্রক্রিয়া এবং এটিকে প্রকৃত আরোহ বলা যায় না। তাহলে এখানে আবার আমরা দেখছি যে যুক্তিবিদ মিল বলছেন যে ঘটনা সংযোজন আরোহ অনুমানের দুটি ভিন্ন প্রক্রিয়া, মানে আরোহ অনুমান যা, ঘটনা সংযোজনকে তিনি সেম বিষয় বলতে নারাজ। তিনি এটার পক্ষে কতগুলো যুক্তি দিয়েছে। তিনি বলছেন আরোহ অনুমানে আমরা জানা সত্য থেকে অজানা সত্ত্বে, প্রত্যক্ষ থেকে অপ্রত্যক্ষে, গোচর থেকে অগোচরে এবং বিশেষ থেকে সার্বিক বাক্যে গমন করি, কিন্তু ঘটনা সংযোজনে এই রূপটি দেখা যায় না। এজন্য ঘটনা সংযোজনকে প্রকৃত আরোহ বলা যায় না। যেহেতু ঘটনা সংযোজন একটি অপ্রকৃত আরোহ এবং এখানে আরোহমূলক লম্ফ নেই, তাই এটাকে প্রকৃত আরোহ বলা যায় না, এটা বলছে মিল। আরোহ অনুমানে আরোহমূলক লম্ফ আছে, কিন্তু ঘটনা সংযোজনে আরোহমূলক লম্ফ নেই, এজন্য ঘটনা সংযোজনকে প্রকৃত আরোহ বলা যায় না। এটা তো আপনাদেরকে মাত্রই বললাম। আরোহ অনুমানে কার্যকারণ নীতি ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুসরণ করা হয়, কিন্তু ঘটনা সংযোজনে কার্যকারণ নীতি ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুসরণ করা হয় না। তাহলে এটাকে আমরা কোনোভাবে প্রকৃত আরোহ বলতে পারছি না মিলের মতে। আরোহ অনুমানে ঘটনার প্রকৃত কারণ তুলে ধরা হয়, কিন্তু ঘটনা সংযোজনে কেবল ঘটনা বর্ণনা দেওয়া হয়। এই যে আরোহ অনুমানে কি করি আমরা ঘটনার কার্যকারণ সম্পর্কটাকে বের করি, কিন্তু ঘটনা সংযোজনে আমরা কোনো কার্যকারণ সম্পর্ক বের করি না, কেবল ঘটনাটার বিভিন্ন রকমের বর্ণনা দিয়ে থাকি। এজন্য ঘটনা সংযোজনকে প্রকৃত আরোহ বলা যায় না। তাহলে এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। যদি পরীক্ষার মধ্যে আসে যে ঘটনা সংযোজন কি প্রকৃত আরোহ, তাহলে আপনারা এই মিলের যুক্তির ভিত্তিতে আপনারা বিষয়গুলো লিখবেন। এবার আমরা আসবো যে ঘটনা সংযোজন এবং বৈজ্ঞানিক আরোহ। বৈজ্ঞানিক আরোহ হচ্ছে প্রকৃত আরোহের একটি প্রকারভেদ এবং ঘটনা সংযোজন হচ্ছে অপ্রকৃত আরোহের একটি প্রকারভেদ। এই দুটির মধ্যে কিছু মিল আছে, কিছু অমিল আছে। তো আমরা মিল এবং অমিলগুলো দেখার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব হচ্ছে এর সাদৃশ্যগুলো বা মিলগুলো। ঘটনা সংযোজন ও বৈজ্ঞানিক আরোহ উভয়ই আরোহ অনুমানের অংশবিশেষ। দুইটাই হচ্ছে আরোহ অনুমানের প্রকারভেদ, তাই আরোহ অনুমানের অংশবিশেষ বলা হয়েছে। ঘটনা সংযোজন ও বৈজ্ঞানিক আরোহ উভয়ই বাস্তব বিষয় নয়, বাস্তব নিরীক্ষণ ও পর্যবেক্ষণ ভিত্তিক অনুমান। তাহলে বলা হচ্ছে যে এই দুটাই হচ্ছে অনুমান, বাস্তব নিরীক্ষণ ও পর্যবেক্ষণ ভিত্তিক অনুমান। এটা যে সবসময় বাস্তব হবে সেরকম কোনো শর্ত নেই। উভয় প্রকার অনুমানেই একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত হয়। দুইটা জায়গাতে আমরা কি করি যে ঘটনা পর্যবেক্ষণ করে বা যার যা নিজস্ব প্রক্রিয়ায় কাজ করার পরে আমরা একটি সিদ্ধান্ত বের করি। উভয় প্রকার আরোহ অনুমানেই আশ্রয় বাক্যগুলো বাস্তব ভিত্তিক। বলা হচ্ছে এখানে আমরা যে প্রকার বা যে ধরনের আশ্রয় বাক্য নিই, আশ্রয় বাক্যগুলো বাস্তব ভিত্তিক। উভয় প্রকার আরোহতেই সিদ্ধান্তের সার্বিকীকরণ ও সাধারণীকরণ প্রক্রিয়া অনুসৃত হয়। অর্থাৎ আমরা উভয় প্রকার থেকে একটি সার্বিক সিদ্ধান্ত বা একটি সার্বিক বাক্যের প্রকাশ করে থাকি। সার্বিকীকরণ মানে হচ্ছে যে একটা ইউনিভার্সাল কথা বলার চেষ্টা করি এবং দুইটার প্রক্রিয়াটাই এরকম। এখন ঘটনা সংযোজন যখন আমরা অনেকগুলো ঘটনাকে জোড়া লাগাই, জোড়া লাগিয়ে একটি যখন সিদ্ধান্তে যাই তখন কিন্তু এটা কি করি, সার্বিকীকরণ করি। একটি সিদ্ধান্ত আমি সবার জন্য কিন্তু বলছি।
উভয় প্রকার আরোহ অনুমানের নিজস্ব দৃষ্টিকোণ থেকে যুক্তি উপস্থাপন করা হয়। দুই প্রকার আরোহী তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে কেন গুরুত্বপূর্ণ, কেন ভ্যালিড, সেই রকমের তারা যুক্তি উপস্থাপন করে থাকে। এরপর আমরা দেখব যে ঘটনা সংযোজন ও বৈজ্ঞানিক আরোহের বৈসাদৃশ্য। ঘটনা সংযোজনে আরোহমূলক লম্ফ নেই, কিন্তু বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ আছে। ঘটনা সংযোজনে জানা সত্য থেকে অজানা সত্যে, বিশেষ থেকে সার্বিকে গমন করা যায় না, কিন্তু বৈজ্ঞানিক আরোহে জানা সত্য থেকে অজানা সত্যে গমনের এবং বিশেষ থেকে সার্বিক গমনের প্রক্রিয়া অনুসরণ করা হয়। যেহেতু ঘটনা সংযোজনে আরোহমূলক লম্ফ নেই, তাই এখানে কিন্তু আমরা একটি জানা থেকে অজানায় প্রবেশ করতে পারছি না, কিন্তু বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ থাকায় এখানে আমরা একটি জানা সত্য থেকে অজানা সত্যে গমন করতে পারি। ঘটনা সংযোজনে কোনো কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠিত হয় না, কিন্তু বৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক প্রয়োগ করা হয়। ঘটনা সংযোজনে কার্যকারণ কোনো সম্পর্ক বা প্রকৃতি নিয়মানুবর্তিতার কোনো প্রয়োগ করা হয় না, কিন্তু আমরা দেখেছি যে বৈজ্ঞানিক আরোহে কার্যকারণ নীতি এবং প্রকৃতির যে নিয়মানুবর্তিতার নীতি রয়েছে এগুলো ব্যবহার করা হয়, তাই এখানে কার্যকারণ সম্পর্কটা প্রয়োগ করা হয়ে থাকে। এরপর আমরা দেখব যে ঘটনা সংযোজন মূলত কোনো আরোহমূলক প্রক্রিয়া নয়, এটি আসলে অবরোহমূলক যুক্তি প্রক্রিয়া, কিন্তু বৈজ্ঞানিক আরোহ পুরোপুরি আরোহ প্রক্রিয়া। এই যে বৈজ্ঞানিক আরোহের যে প্রক্রিয়াটি, এখানে আমরা কি বলছি যে রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, যদু হয় মরণশীল, এভাবে আমরা সবার দৃষ্টান্তকে পর্যবেক্ষণ করে বলছি যে সকল মানুষ হয় মরণশীল। এখানে আমরা অল্প কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে একটি সার্বিক সিদ্ধান্ত নিলাম, এবং এটাই কিন্তু মূলত প্রকৃত আরোহ। কিন্তু যে প্রক্রিয়া আমরা ঘটনা সংযোজন করছি, অনেকগুলো ঘটনা পর্যবেক্ষণ করে তার সমষ্টিকে আমরা বলছি, এটা আসলে আরোহমূলক প্রক্রিয়ার চেয়ে অবরোহমূলক প্রক্রিয়ার বেশি প্রতীকী হিসেবে উপস্থাপিত হচ্ছে। সেই জন্য বলা হয়েছে যে ঘটনা সংযোজন মূলত কোনো আরোহমূলক প্রক্রিয়া নয়, এটা আসলে অবরোহমূলক যুক্তি প্রক্রিয়া, অনেকটা অবরোহের মতো। ঘটনা সংযোজনের সিদ্ধান্তটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য নয়, এখানে কোনো সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য অর্থাৎ অতিরিক্ত কোনো তথ্য দিয়ে কোনো সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় না, কিন্তু আমরা আরোহ অনুমানের ক্ষেত্রে দেখেছি যে এটি একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। যেমন এরিস্টটল হয় দার্শনিক এবং জ্ঞানী, প্লেটো হয় দার্শনিক এবং জ্ঞানী, তো সব কিছু মিলে আমরা বললাম যে পৃথিবীর সকল দার্শনিক হয় জ্ঞানী। এভাবে যখন আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাচ্ছি, তখন এখানে কিন্তু একটি সার্বিক সংশ্লেষক অর্থাৎ সকল দার্শনিক সম্পর্কে আমরা একটি তথ্য দিচ্ছি, অতিরিক্ত তথ্য দিচ্ছি, সে কারণে এটাকে আমরা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য বলছি। ঘটনা সংযোজন একটি অপ্রকৃত আরোহ, কিন্তু বৈজ্ঞানিক আরোহ একটি প্রকৃত আরোহ। যেহেতু অপ্রকৃত আরোহের একটি প্রকারভেদ হচ্ছে ঘটনা সংযোজন এবং প্রকৃত আরোহের একটি প্রকারভেদ হচ্ছে বৈজ্ঞানিক আরোহ, তাই দুইটা অবশ্যই ভিন্ন হবে, এটা খুব স্বাভাবিক একটি বিষয়। ঘটনা সংযোজনে আরোহের যে বিভিন্ন স্তর রয়েছে সেগুলো অতিক্রমের কোনো সুযোগ নেই, কিন্তু বৈজ্ঞানিক আরোহে আরোহের বিভিন্ন স্তর যেমন নিরীক্ষণ, সংজ্ঞা, বিশ্লেষণ, অপনয়ন, প্রকল্প গঠন, যাচাইকরণ, সিদ্ধান্ত প্রতিষ্ঠা প্রভৃতি স্তর অতিক্রম করতে হয়। তাহলে আমরা দেখছি যে ঘটনা সংযোজনে আমরা কেবল ঘটনাগুলোকে জোড়া লাগাচ্ছি, এখানে নিরীক্ষণ করা, বিশ্লেষণ করা, অপনয়ন করা, বাদ দেওয়া, প্রকল্প গঠন করা, যাচাই করা, এই বিষয়গুলো অনুপস্থিত। কিন্তু আমরা যখন বৈজ্ঞানিক আরোহের দিকে যাব, তখন কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয় মাথায় রেখে খুব জটিল একটি প্রক্রিয়ার মাধ্যমে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তকে অনুমিত করতে হয়, যেগুলো হচ্ছে ঘটনা সংযোজনে অনুপস্থিত, এবং এটি একটি বিরাট পার্থক্য। এই পর্যায়ে আমরা আজকের যে ক্লাস, এই ক্লাস সম্পর্কিত কতগুলো অনুশীলন আপনাদেরকে দেখাতে চাই। আপনাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা বিভিন্ন রকমের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এই অধ্যায়ের উপরে, এবং আমাদের এই অধ্যায়ের শেষ ক্লাসে আমরা কয়েকটি প্রশ্ন যেগুলো হচ্ছে আপনাদের এমসিকিউ আকারে আসতে পারে বা আপনাদের মনের মধ্যে যেগুলো আসলে জানান দেয় সে সম্পর্কিত কয়েকটি বিষয় আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই। তবে শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে সবসময় বলবো যে আপনারা মূল যে পাঠ্য বইটি রয়েছে সেটি আপনারা পড়বেন, এবং সেটি পড়ার পর আমাদের ক্লাসগুলো আপনাকে খুব সাহায্য করবে।
মূল বইটি পড়ার পর আমাদের ক্লাসগুলো আপনাদেরকে খুব সাহায্য করবে। আপনারা দুটির মেলবন্ধনের মাধ্যমে এই যে বিষয়গুলো আপনাদেরকে পড়ানো হচ্ছে সেগুলো আপনারা খাতায় সুন্দর করে তুলে রাখবেন এবং আপনারা সবসময় চেষ্টা করবেন বইয়ের মধ্যে বিভিন্ন রকমের দৃষ্টান্ত রয়েছে, সেই বিভিন্ন রকমের দৃষ্টান্ত বা বিভিন্ন রকমের এমসিকিউ সিকিউ যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো আপনারা নিজেরা সমাধান করার চেষ্টা করবেন। কোনো কিছুতে যদি আপনাদের খটকা লাগে তাহলে আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্ন জবাব দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত। এখন যে অনুশীলনটা করব আমরা সিকিউ এর ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন রকমের সৃজনশীল প্রশ্ন আমরা কিভাবে সমাধান করব। এখন এমসিকিউ এর ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি বা কয়েকটি প্রশ্ন যেগুলো আমাদের মনে জানান দিচ্ছে। প্রথমে বলা হচ্ছে যে যুক্তিসাম্যমূলক আরোহ কোন ক্ষেত্রে বেশি প্রযোজ্য। আপনি যদি একটা বিষয় মাথায় রাখেন যে যুক্তিসাম্যমূলক আরোহ গাণিতিক ও জ্যামিতিক ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে কিন্তু আপনি অন্যান্য আরোহের প্রকারভেদের সাথে যুক্তিসাম্যমূলক আরোহকে কখনো গুলিয়ে ফেলবেন না। শিক্ষার্থীরা যে বিষয়টা করে যখন পরীক্ষার প্রশ্নটি পায় তারা এই প্রকারভেদগুলোর মধ্যে গুলিয়ে ফেলে। যখনই আপনি দেখবেন যে উদ্দীপকে গাণিতিক বা জ্যামিতিক কোনো প্রক্রিয়াকে নির্দেশ করা হয়েছে তখন কিন্তু সেটি চোখ বন্ধ করে ঘটনা সংযোজনের মধ্যে পড়বে। এবং আপনারা একটু খেয়াল করে দেখবেন বিগত বছরের যদি সৃজনশীল প্রশ্নগুলো আপনারা দেখেন তখন দেখবেন যে ঘটনা সংযোজনের রিলেটেড যেসব প্রশ্ন হয় সেখানে উদ্দীপকে জ্যামিতিক এবং গাণিতিক উদাহরণগুলোকেই দেওয়া হয়। তাহলে আমরা বলতে পারি যে যুক্তিসাম্যমূলক আরোহ কোন ক্ষেত্রে বেশি প্রযোজ্য? জ্যামিতিক ক্ষেত্রে অবশ্যই বেশি প্রযোজ্য। চিকিৎসা ক্ষেত্র, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে আসলে যুক্তিসাম্যমূলক আরোহের প্রয়োজনীয়তাটা কম। পরবর্তীতে আমরা আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে যুক্তিবিদদের আলোচনায় যুক্তিসাম্যমূলক আরোহ পরিগণিত প্রকৃত আরোহ নামে, অপ্রকৃত আরোহ নামে, ছদ্মবেশী আরোহ নামে। এটার উত্তর আমাদের আজকের এই ক্লাস যারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেছেন তারা অলরেডি বুঝতে পেরেছেন, কারণ আপনারা দেখেছেন যে যুক্তিবিদ মিল বলেছেন এটাকে অপ্রকৃত আরোহ এবং একই সাথে এটাকে বলেছে ছদ্মবেশী আরোহ। কারণ তারা মনে করেন যুক্তিসাম্যমূলক আরোহ যে প্যাটার্নে রয়েছে সেটা আসলে আরোহমূলক না, বরঞ্চ সেটি অবরোহমূলক, এবং কিন্তু এটাকে আমরা লিপিবদ্ধ করেছি আরোহমূলক অনুমানের ভেতরে। তাই তারা বলছেন যে এটা হচ্ছে ছদ্মবেশী আরোহ কিংবা অপ্রকৃত আরোহ। আরও একটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই, সেটা হচ্ছে ঘটনা সংযোজন কোন ধরনের প্রক্রিয়া। হঠাৎ করে এই ধরনের যখন একটা প্রশ্ন আপনাদের এমসিকিউতে চলে আসে আপনারা খুব বেশি ঘাবড়ে যান, কিন্তু আপনাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখা প্রয়োজন। এই যে ঘটনা সংযোজন আমরা করছি, অর্থাৎ কোনো একটি ঘটনার পেছনে তার কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা অনেকগুলো ঘটনাকে জোড়া লাগিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাচ্ছি, এটা মূলত একটি মানসিক প্রক্রিয়া। কিন্তু আমরা অনেকেই এটাকে হচ্ছে যুক্তিবিদ্যার প্রক্রিয়া বা আরোহমূলক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করব, কিন্তু এটি মূলত একটি মানসিক প্রক্রিয়া। অর্থাৎ আমরা মনের মধ্যে ঘটনাগুলোকে একত্রিত করে একটি সিদ্ধান্তকে নিঃসৃত করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, যদি আপনাদের এই ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন। পরবর্তী ক্লাসের আহ্বান জানিয়ে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।